আচ্ছা দেখেন, তো আমরা দেখছিলাম যে আমাদের যদি মানে এক কথায় আমরা আপাতত সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট নিয়ে আলোচনা করছি এতক্ষণ, এরপরে অন্য ফল্ট দেখবো। তবে মূল বিষয় হচ্ছে আমরা যত ফল্ট আলোচনা করছিলাম সবকিছু হচ্ছে চিত্র দেওয়া ছিল সেটা হিসাবে ক্যালকুলেশন করতেছিলাম। But কিছু প্রশ্ন থাকবে এখানে চিত্র দেওয়া থাকবে না, বর্ণনা দেওয়া থাকবে, কারণ আপনাদের বর্ণনা পড়ে একটা চিত্র কল্পনা করতে হবে। সেটা কল্পনা করে ম্যাথ করলেও ওকে, বাট সবচেয়ে ভালো হয় যে চিত্রটা যদি আপনি এঁকে ফেলেন, কারণ চোখের সামনে চিত্র থাকলে আপনি কনসেপ্টটা ভালো ধরে মানে ধরতে পারবেন ভালো, এন্ড সেটা দিয়ে ম্যাথ করতে আপনার জন্য সহজ হবে। কারণ এই ফল্ট বলে না যাই বলেন, এখানে কিন্তু সার্কিট বা আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট বা অরিজিনাল সার্কিট এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ওয়ান লাইন ডায়াগ্রাম, আর আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট যে আমরা ফল্টের জন্য সার্কিট আঁকাচ্ছিলাম সেটা। এখন দেখেন এখানে বলতেছে এ 3 ফেজ 10 MV 11 kV জেনারেটর উইথ এ সলিডলি আর্থেড, মানে যে এটা কিন্তু গ্রাউন্ড করা আছে, নিউট্রাল পয়েন্ট, সাপ্লাইস এ ফিডার। ওকে, the relevant impedance of the generator and feeder in ohms are এত এত। আচ্ছা, এখানে মনে হয় কোশ্চেনের পার্টটা ছিল, আমি তো তোলার কথা। এক মিনিট। এটা কত নাম্বার? 18.1। হ্যাঁ, নিচে কোশ্চেন আছে। আচ্ছা, কোশ্চেন বলতেছে, আমি একটু শর্ট এই কোশ্চেনটা লিখি যে কোশ্চেন কি বলছে, যে ইফ এ ফল্ট ফ্রম ওয়ান ফেজ টু আর, মানে এক কথায় সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে on the far end of the feeder, far end of the feeder, তার মানে ফিডার ফল্টে ইনক্লুড হচ্ছে, কারণ ফিডারের আগে কিন্তু ফল্ট হয় নাই, ফিডারের পরে গিয়ে ফল্ট হয়েছে। আগে ফল্ট হলে ফিডার কিন্তু বাদ যেত, এটা কিন্তু অলরেডি আমরা এর আগে শিখে আসছি। কিন্তু যেহেতু ফিডারের পরে ফল্ট হয়েছে, তাহলে ফিডারের ভেতর দিয়েই কিন্তু কারেন্ট টারেন্ট সব ফ্লো করবে, তাহলে ফিডার কাউন্ট হবে। মানে এটা ইনফরমেশন দিয়ে দিছে। আর কোশ্চেন বলছে 1 নাম্বার, ম্যাগনিটিউড অফ ফল্ট কারেন্ট, আর 2 নাম্বার কোশ্চেন বলতেছে লাইন টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট জেনারেটর কারেন্ট। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন, লাইন টু নিউট্রাল ভোল্টেজ। ওকে, এখন দেখেন আমাদেরকে কিন্তু জেনারেটর আর ফিডারের কথা বলে দিছে। তাহলে জেনারেটর যেহেতু ফিডারকে সাপ্লাই দিচ্ছে, তার মানে এরা কিসে আছে? শ্রেণীতে আছে। মানে বিষয়টা এরকম, ওয়ান লাইন ডায়াগ্রাম হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের সেই জেনারেটর, আর এইটা মনে করেন আমাদের সেই ফিডার। আমরা এইখানে এরকম ভাবে না দেই, তাহলে জিনিসটা দেখতে অন্যরকমই হবে। মানে এখানে এইরকম দেয়, আর এইখানে হচ্ছে আমাদের ফল্ট হয়েছে, মানে এইটার থ্রুতে আমাদের হচ্ছে কারেন্ট যাচ্ছে।
তাহলে আমরা Z1 কত বলতে পারি? এইটার পজিটিভ সিকোয়েন্স আর এইটার পজিটিভ সিকোয়েন্স মিলে। তাহলে দেখেন এটার পজিটিভ সিকোয়েন্স হচ্ছে 1.2 আর ফিডারের হচ্ছে 1। তাহলে Z1 হচ্ছে J2.2। প্রত্যেকটা কিন্তু ওহমে আছে, তাহলে এটা কিন্তু আমাকে ওহমে লিখতে হবে। Z2 কত? এই যে নেগেটিভ 0.1 আর 1 যদি যোগ করি কত হয়? 1.9। আর জিরো সিকোয়েন্সটা কত? এইটা আর এইটা। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, জিরো সিকোয়েন্সের সাথে কিন্তু কখনোই 3 গুণ করে দিয়েন না। 3 কিন্তু গুণ হবে নিউট্রালের সাথে। তো আমাদের এই নিউট্রাল কিন্তু সলিডলি আর্থেড, দ্যাট মিনস এক্সএন হচ্ছে 0। তো আমাদের Z0টা কত হবে? Z0টা হবে হচ্ছে এই জাস্ট এইটা আর এইটার যোগফল। আর এটা যদি থাকতো তাহলে এর সাথে 3 গুণ করে এদের সাথে যোগ করে দিতাম, যেহেতু নাই তাহলে বাদ। এটা 3 আর এটা হচ্ছে 0.4, মানে হচ্ছে 3.4 ওহম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই সব ভ্যালু বের করা শেষ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে, যে সার্কিটটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলকে নির্দেশ করবে। তাহলে সেটা কেমন? এই যে এটা হচ্ছে সেটা। তা আমাদের তো কোনো নিউট্রাল নাই, মানে এক কথায় নিউট্রালের যে রিয়াকটেন্স এক্সএন নাই, তাহলে সেটা বাদ। তো এর একটা থাকবে Z1, একটা থাকবে Z2, একটা থাকবে Z0। Z1। ভাই হ্যাঁ বলেন। একটু উপরে যাবেন ভাই। এক মিনিট। হ্যাঁ বলেন। ভাই যে আমরা আমাদের এখানে যে ডাকে তো ভাই ফল্ট কারেন্ট বা এগুলো কিছু বলো না, এগুলো কি মানে ডাকের এক্সট্রা অংশ এখানে লিখছেন? কি সিঙ্গেল কি? এই যে 1 2, মানে আমাদের হ্যাঁ, তো হচ্ছে যে এটাই তো মেন যে বললাম যে এটা বইতে আছে, লিখে দিলাম এই জন্য যাতে কি করতে সুবিধা হয়। ভাই ফল্টটা যে কোথায় হয়েছে, এটা কি শুধু কি ভাই যে শেষ প্রান্তে ফল্ট এটা বলে দিচ্ছে ওখানে? হ্যাঁ, শেষ প্রান্তে ফল্ট হয়েছে, বের করতে হবে 1 নম্বরে ফল্ট কারেন্ট, 2 নম্বরে লাইন টু নিউট্রাল ভোল্টেজ এট জেনারেটর টার্মিনাল। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে। তাহলে আমরা জানি এখানে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স সবাই সমান। তাহলে IA1 সমান কত লিখে দিতে পারি? EA1 ডিভাইডেড বাই সামথিং। এখন প্রবলেম হচ্ছে এটাকে তো আর 1 পার ইউনিট এখন আর আমি লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি না? তার কারণ আমাকে প্রশ্নে যেটা দিয়ে দিছে, এখন সবকিছু অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। তাহলে এখন যে আমি বসাবো, এখন আমাকে অ্যাকচুয়াল ভ্যালু বসাতে হবে। কথা বুঝতে পারছেন? মানে এখানে 1 পার ইউনিট সব তো ওহমে, তাহলে আমাকে অ্যাকচুয়াল ভ্যালু। আর আমরা কি এটা পার ফেজের জন্য বের করতেছি না? পার সার্কিট তো পার ফেজের জন্য। তার মানে এক কথায় আমাকে যে 11 কেভি দেওয়া আছে, এটাকে 11 কেভি না, বরং পার ফেজে যত ভোল্টেজ হবে সেটা বানাই নিতে হবে। এবং অবশ্যই সেটাকে রেফারেন্স ধরে আমরা ম্যাথ করবো। তাহলে পার ফেজে করলে কত আসে? 11,000 ডিভাইডেড বাই √3। এটাকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি, মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, ডিভাইডেড বাই Z0, Z1, Z2। ক্যালকুলেশন করলে দেখেন কত আসে। ডিভাইডেড বাই Z0 কত? এই যে 3.4I প্লাস 1.9I প্লাস 2.2I।
এটা করলে আসতেছে হচ্ছে 846.78, মানে একটা মাইনাস যে 846.78। তাহলে প্রথম প্রশ্ন কি বলছিল, যে কারেন্টের অ্যামপ্লিটিউড বের করো ফল্ট কারেন্টের, কিন্তু এটা তো আচ্ছা আমার ফল্ট কারেন্ট না। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এখানে আমরা এই যে আমাদের যে ইম্পিডেন্স গুলো আছে এগুলো মানে ওহমের মান দেওয়া আছে, এই জন্য আমরা কি 11 কেভিটা নিয়ে কাজ করলাম। হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ, আগে যখন যদি এটা পার পার ইউনিট ইউনিটে হতো তাহলে এটা পার ইউনিটে নিতাম, যেহেতু এটা ওহমে আছে এটাকে অ্যাকচুয়াল ভ্যালুতেই নিতে হবে। এখন আচ্ছা আপনার আচ্ছা। কাছে যদি মনে হয় যে আমি মানে পার ইউনিটে করতে অভ্যস্ত, সেটাই আমার জন্য সুবিধা, তাহলে কি করতে হবে, তাহলে এইগুলাকে পার ইউনিটে কনভার্ট করে নিতে হবে, দেন আগের মতো ম্যাথ করতে হবে। কথা বুঝতে পারছেন? কিভাবে পার হ্যাঁ ভাই, ইউনিটে কনভার্ট করবেন? এই যে আমাকে বেস 10 ভ্যালু বের এমভিএ করতে দেওয়া বললাম। আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা দিয়ে আমাকে বেস ভ্যালু বের করে নিতে হবে, দেন পার ইউনিট কনভার্ট করে নিতে হবে। এখন কথা হচ্ছে যে আচ্ছা এতগুলো জিনিসকে কনভার্ট করার চাইতে এইভাবে যেহেতু রিয়েল আছে, রিয়েলে করে দিয়েই ঝামেলা শেষ। আচ্ছা, এটা কিন্তু ফল্ট কারেন্ট না, কেন? কারণ এটা তো বেরোলো পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট বা জিরো সিকোয়েন্স কারেন্ট। আর ফল্ট কারেন্ট কত? সিঙ্গেল লাইন তা টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে তিন ফল্ট কারেন্ট কত? 3 গুণ করলে হবে ভাই। 3 গুণ করে দিতে হবে। প্লাস হচ্ছে 2540.34। এইটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। দ্বিতীয়টা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কি বলতেছে, লাইন টু নিউট্রাল ভোল্টেজ এট জেনারেটর টার্মিনাল। তাহলে দেখেন, লাইন টু নিউট্রাল ভোল্টেজ বলতে কি বোঝায় এইখানে, যদিও আমরা দেখে আসলে বোঝা একটু মুশকিল যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ কোনটা। কেন? কারণ এর ভিতরে সবকিছু আসলে মিক্সড হয়ে আছে, তো এটা আমাদের জন্য বুঝতে একটু কষ্ট হইতে পারে যে আসলে এটা কোনটা। তো আমরা দেখেন একটু যদি জেনারেটরের সার্কিটটা আঁকাই, তাহলে জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে পারবো যে সেটা আসলে কি বোঝাচ্ছে। তো আমরা যদি একটা জেনারেটর আঁকাই, 3 ফেজ জেনারেটর, যে কোনো একটা আমাকে দেখাই দিলেই চলবে, যেহেতু শুধু মানই বের করব, যে কোনো একটা দেখাই দিলে আমাকে হবে। আচ্ছা, ভালো কথা। অবশ্য কার সেটাও তো ডিপেন্ড করতেছে। বইতে আসলে বলে নাই যে কোন ফেজের জন্য বের করতে হবে। সমস্যা নাই, আমরা বাকি সব ফেজের জন্য মানে কনসেপ্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে করবো। যেহেতু বলে নাই, আপনি চাইলে 3 ফেজের জন্যই বের করে দিতে পারেন। এটা হচ্ছে জেনারেটরের, এটা হচ্ছে সেই ফিডারের, জেনারেটরের সেই ফিডারের। এটা হচ্ছে এ ফেজ। বইতে যদিও আর ফেজ হিসাবে দেওয়া আছে, তো সেটা বিষয় না। ফল্ট আসলে কি এইখানে হয়েছে, আর এই দুইটা ফেজ এরকম ওপেন আছে। তাই যদি থাকে তাহলে এর ভিতরে কারেন্ট কি জিরো। আচ্ছা, এর আবার নিউট্রালও আছে। নিউট্রাল হচ্ছে এইটা। তাহলে নিউট্রালে যে কারেন্টটা আমাদের মূলত ফ্লো হচ্ছে, এটা হচ্ছে এইরকম।
মানে এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এইটা, মানে যে সেই আই, এটা হচ্ছে নিউট্রাল। আর এটা কত, এ ফেজ মানে ই এ এন যেটা আসতেছে, তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এটা 11,000 বাই রুট 3 অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের সেই ফল্ট যেখানে ফলটা ঘটতেছে। আর প্রশ্নে বলতেছে যে লাইন টু নিউট্রাল ভোল্টেজ বের করো আর জেনারেটরে, এটার না কিন্তু, এটা তো অ্যাকচুয়ালি এটা যদি লাইন টু নিউট্রাল বলতো তাহলে তো অ্যান্সার 0 ভোল্টেজ হতো, কিন্তু আমাকে প্রশ্ন বলছে জেনারেটরের লাইন টু নিউট্রাল ভোল্টেজ বের করো। কথা বুঝতে পারছেন? তাহলে জেনারেটরের জন্য এই কারেন্টের মান কি, আই এ। জেনারেটরের জন্য এটা কত, জেনারেটরের কিন্তু এইটা হচ্ছে আর ফেজের ইম্পিডেন্স, এটা ওয়াই ফেজের ইম্পিডেন্স, এটা জেড ফেজের, সরি, বি ফেজের ইম্পিডেন্স, বা এটা হচ্ছে এ ফেজ, বি ফেজ আর সি ফেজ। সেটা কিভাবে পাবো, এ ফেজ, বি ফেজ, সি ফেজ? তো সেটা হচ্ছে এই যে আমাদের পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স দেওয়া আছে, এই তিনটা যদি যোগ করি তাহলে আমরা অ্যাকচুয়াল আর ফেজের ইয়েটা পাবো। কথা বুঝতে পারছেন? তিনটা যদি যোগ করে দিই তাহলে আমি আর ফেজের যেই আমাদের ইম্পিডেন্সটা আছে সেটা পাবো। কারণ এটাই তো আমরা জানি যে আমরা যখন অ্যাকচুয়াল জিনিস বের করতে চাই আমাকে সিকোয়েন্স গুলা যোগ করতে হয়। তাহলে আমি বলতে পারি যে এই যে এইখানে যে জেড এ আমি পেতে চাই, বা জেড আর যাই বলি, সেটা কিভাবে পাবো, জেড ওয়ান, আচ্ছা জেড ওয়ান না বলি, কারণ যেহেতু জেড ওয়ান আলাদা জিনিস, এক্স ওয়ান বলি, মানে জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স, জেনারেটরের নেগেটিভ সিকোয়েন্স আর জেনারেটরের জিরো সিকোয়েন্স যোগ করতে হবে। জেনারেটরের তিনটা যোগ করলে কত হয়, জেনারেটরের তিনটা হচ্ছে 1.2 যোগ 0.9 যোগ 0.4, তার মানে আসে হচ্ছে 2.5। তাহলে এইটাকে আমরা বলতে পারি যে টোটালটা জে 2.5। আর লাইন টু নিউট্রাল তার মানে অ্যাকচুয়ালি সেই ভোল্টেজটা হবে এইরকম, এখানে প্লাস এখানে মাইনাস, তো নাম দিলাম লাইন টু নিউট্রাল ভোল্টেজ। তাহলে আমাকে এইটুকুর ভিতরে অ্যাকচুয়ালি কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওইটুকুর ভিতরে যদি কেভিএল অ্যাপ্লাই করি কি আসে দেখেন, মাইনাস ভিএলএন, দেন মাইনাস আই এ ইন্টু জেড এ, দেন প্লাস এটা ইকুয়াল 0। এটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমাকে বের করা লাগবে এই জিনিসটা, তাহলে এইটা সমান কত হবে, জাস্ট এটা, মানে ভিএলএন সমান 11,000/√3 মাইনাস আই এ জেড। বলেন তো আই এটা কার সমান, এই সার্কিটে আই এ কার সমান? ফল কারেন্টের সমান। রাইট, সলভ করতেছে। রিঅ্যাকটেন্সের এই জিনিসটা একটু আমি দেখি। নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, না এটা আসলে একবারে করা যাবে না। আচ্ছা, এইটা ঠিক আছে। এক মিনিট, আমি একটু আলাদা সার্কিট দেখে আমি দেন এটা আমি একবারে ইয়ে বলতেছি। আমরা যদি নর্মালি এরকম ভাবে করি যে
হুম, এটা দিয়ে ভালো, এটা দিয়ে করতে গেলে আসলে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। এটা কি ভাই 3 সিকোয়েন্সের জন্য আলাদা সার্কিট হ্যাঁ, করে? 3 সিকোয়েন্সের জন্য আলাদা স্যার, পরীক্ষার খাতায় না আঁকালেও কোনো সমস্যা নেই, এটা আমি জাস্ট বোঝার জন্য এই করছি, কারণ আমরা 3 সিকোয়েন্সের কারেন্ট জানি। হয়ে গেছে। তা VA1 কত? দেখেন আমাদের এই সার্কিটে এইখানকার VA1 বলতে আসলে কি বুঝতেছি, এই যে এইটা হচ্ছে আমাদের সে নিউট্রাল পয়েন্ট প্রত্যেকটা সার্কিটে, তাই না? তার মানে যে এখানে VA1টাই তো মূলত আসলে লাইন টু নিউট্রাল ভোল্টেজকে মিন করতেছে, লাইন টু নিউট্রাল ভোল্টেজকে মিন করতেছে। এই সবগুলা যোগ করলেই অ্যাকচুয়ালি আসলে আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজটা মিন হবে, যেটা যে এখানে বোঝাচ্ছে। তো এই ইম্পিডেন্সটা আলাদা আলাদা যেহেতু একসাথে কি কোনটা বসাবো, এই জন্য আলাদা সার্কিটে, কারণ এটা তো আমি জানি যে X1, এটা X2, এটা X0। তাহলে এখন দেখেন আমরা VA1 কত বলতে পারি, সমান EA1 মাইনাস IA1 X1। বের করে ফেলে এটা কত আসে। EA1 হচ্ছে ওই যে 11,000 ডিভাইডেড বাই √3 ইন্টু 0, মানে অ্যাঙ্গেল 0, ভাগ, তো কি হলো, ভাগ না, এত মাইনাস, মাইনাস হচ্ছে IA1 X1। IA1 কত বের হয়েছিল, এইটা তাহলে আর দরকার নেই যেহেতু আমরা এটা দিয়ে করতেছি না। I1 বেরোচ্ছে 846.78। 846.78, এটা তো মাইনাস আই বেরিয়েছিল, তাহলে মাইনাস আই ইন্টু X1। X1 এর ভ্যালু কত, X1 মানে একদম জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স, মানে 1.2। কারোর কাছে বইটা থাকলে একটু বের করেন তো, বারবার আসলে 1.2 আই, তাহলে এটা আসতেছে 5,334.716 ভোল্টেজ। VA2 কত, মাইনাস, হ্যালো ভাইয়া, আমার তো 5,300 আসছে, আপনার কি 534 আসছে? না, 5,334। আচ্ছা, এটা একটু সেভ করে রাখি, বারবার মনে রাখা কষ্ট। 5,334, ওকে। সেকেন্ডটা কত, -IA2 X2, -IA2 তো ওই যে সে আগের যেটা পাইলাম সেটাই। আচ্ছা, আমি ক্যালকুলেটরে সেভ করে রাখি, ওখানে তো কনসেপ্ট আমরা বুঝতেছি যে কি হবে। মাইনাস IA2 হচ্ছে 846.78, 846.78 ইন্টু X2, এই যে নেগেটিভ সিকোয়েন্স কত, 0.99। তাহলে এইটা আসতেছে হচ্ছে 762.102। এইটা ভাইয়া এখানে সেভ করে সামনে রাখি। আরেকটা মাইনাস হইতো না? রাইট, সামনে আর একটা মাইনাস হতো, যার ফলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, মানে সূত্রের একটা মাইনাস আর এর নিজস্ব একটা মাইনাস। ওকে, তাহলে -762.102, এটা আমরা বি তে সেভ করে রাখলাম। দেন 762.102।
ওকে। আর VA0 কত? VA0 হচ্ছে -IA0 x0, -846 -846.87 I 78 আর হচ্ছে 0.4, 78 I। এখানেও সামনে একটা মাইনাস আসবে, গুণ 0.4 I, 338.71, -338.71, -338.72 ভোল্টেজ। তাহলে VAN সমান কত হবে? এই তিনটা সিকোয়েন্সের যোগফল। আমরা এখানে এন লিখে রাখি তাহলে ভালো হবে। আর এটা হবে VAN0 প্লাস VAN1 প্লাস VAN2। এটা নর্মালি তো আমরা এটা জানি যে আলাদা আলাদা তিন সিকোয়েন্স যোগ করলে অরিজিনাল সিকোয়েন্স পাওয়া যায়। আচ্ছা, এই যে এই ইম্পিডেন্স আসলে এভাবে যোগ করা যাবে না, কারণ ইম্পিডেন্স তিন সার্কিটে, যোগ করে এক সার্কিটে আসলে এরকম বসানো যাবে না। আচ্ছা, তাহলে আমাদের এই যে সব একটা এ তে সেভ করে রাখছিলাম, একটা বি তে সেভ করে রাখছিলাম, একটা সি তে সেভ করে রাখছিলাম, তাহলে আসতেছে 4233.90। তবে কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের answer। এটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট ইয়েতে যাই। আচ্ছা, এটা বলতেছে থ্রি ফেজ এত অল্টারনেটর হ্যাজ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সেস অফ এত এত এত, ইফ দ্য জেনারেটর ইজ অন নো লোড, ফাইন্ড দ্য রেশিও অফ ফল কারেন্টস ফর LG fault to the to that when all three phase are dead short circuit। মানে এই কোশ্চেনে আমাকে বলতেছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে যে কারেন্ট পাবো, আর যদি সিমেট্রিক্যাল ফল্ট হতো যে কারেন্ট পাবো, এই দুইটার রেশিও বের করে দেখাতে হবে। এটা একটা ভালো কোশ্চেন, কারণ এখানে আমাদের ভুল হওয়ার একটা চান্স থাকবে। প্রথমে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট ক্যালকুলেশন করব। আসেই শুধুমাত্র জেনারেটর, তার মানে আমাদের আর ওই Z0 Z1 Z2 কষ্ট করে বের করার দরকার নাই। যা দেওয়া আছে এরাই আসলে Z0 Z1 Z2 হিসাবে কাউন্ট হবে, কারণ এর সাথে তো আর কেউই নাই। তাহলে Z0 বলতে অল্টারনেটরের X0 কেই বোঝাবে, Z1 বলতে অল্টারনেটরেরটাকেই বোঝাবে, একইভাবে Z2 বলতে অল্টারনেটরেরটাকেই বোঝাবে। এর সাথে যদি আরেকটা প্যারালাল সিরিজ কিছু থাকতো তখন মিলাই আমরা Z0 Z1 Z2 পেতাম। সবসময় মনে রাখবেন, আমরা Z0 Z1 Z2 বলতে ফল্টের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাচ্ছি সেইটার ইম্পিডেন্স কে মিন করতেছি, আর X0 X1 X2 হচ্ছে নিজ নিজ মেশিনের রেটিং। আচ্ছা, গেল, এটা গেল। এরপরে আর কি? এরপরে এইগুলা দেখেন সব অ্যাকচুয়ালি দেওয়া, যেহেতু এগুলো পার ইউনিট, আমরা এখন ক্যালকুলেশন পার ইউনিটে করব। তো সার্কিট কি? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের সার্কিট হচ্ছে এরকম। এটা তো আমরা মোটামুটি বারবার করতেছি, কোনো ঝামেলা নাই। আচ্ছা, এইখানে একটা জিনিস আসলে কোশ্চেনেই মিসিং, এটা আমাদের আসলে কিছু করার নাই। সেটা হচ্ছে এই যে অল্টারনেটরটা আছে, এই অল্টারনেটরটা আসলে কি নিউট্রাল আছে নাকি না, এটা কিন্তু আমাদের কিছু বলে নাই। এটা আসলে বলতে হতো।
এখন যেহেতু ওই রকম ভাবে কিছু বলে নাই এবং চাচ্ছে দুইটা রেশিও, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে নিউট্রাল আসলে আছে। আদারওয়াইজ তো এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট কোনো কারেন্ট আমরা পেতামই না। এবং আসলে অল্টারনেটর এরকম বিহীন নর্মালি একটা সিঙ্গেলের জন্য এরকম হয়ও না। তো এটা আমরা ধরে নিচ্ছি, দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি। বাট যখন দুই তিনটা থাকবে তখন অবশ্যই চেক করবেন, এবং অবশ্যই প্রশ্নে দেওয়া উচিত এইগুলা, নাহলে ভুল হওয়ার চান্স থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের Z1, এটা Z2, Z0, আর এইটা ধরলাম হচ্ছে EA1 যেটা আছে সেটা। এখন যেহেতু পার ইউনিট, আমরা এখন এটাকে এক পার ইউনিট ধরে নিতে পারি। তাহলে IA1 বা IA0 বা IA2 এটা সমান কত হবে? আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখতে পারেন, তাহলে একটু ভালো সুবিধা হবে বুঝতে। এটা হবে হচ্ছে 1 ∠0 ডিভাইডেড বাই 0.05, 0.15, 0.15, কত আসে? 0.05I, 0.15I, 0.15I, এটা আসতেছে -J 2.857। এত পার ইউনিট। এখন খেয়াল করে দেখেন, যেই ফলটি হোক না কেন, আমরা যখন অ্যাকচুয়াল বানাবো অবশ্যই বেস কারেন্ট দিয়ে গুণ করব। তো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হইলেও বেস কারেন্ট যা হবে, কি বলে, সিমেট্রিক্যাল ফল্ট হলো বেস কারেন্ট তাই হবে। তার মানে যেহেতু রেশিওই বের করব, এটাকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করার আমার কোনো দরকারই নাই। তো পার ইউনিটেই থাক, আমরা পার ইউনিটে রেশিও বের করে দেবো। এবং খেয়াল আছে কিনা যে সিমেট্রিক্যাল ফল্ট যদি হয়, বলেন তো সেই ক্ষেত্রে কি করব? এখানে এই ইনফরমেশনটাই বলে দিছে থ্রি ফেজ সিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, তাইলে আমরা ইম্পিডেন্সটা কোনটা নিব? পজিটিভটা ভাই। শুধু পজিটিভটা কেন? কারণ সিমেট্রিক্যাল ফল্টে নেগেটিভ আর জিরো সিকোয়েন্সের কোনো এক্সিস্টেন্স নাই। তার মানে শুধুমাত্র X1 যেটা আছে সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ এই X1ই আমাদের কি হিসাবে কাজ করবে? ওই যে জেডটি করতাম, আমরা তো জেডটি দিয়েই ম্যাথ করতাম। কেমন? যে একটা জেডটি থাকতো, সব কিছু মিলাই একটা, এবং যেখানে ফল্ট হচ্ছে সেখানে আমরা একটা এই যে উল্টা করে কি নিতাম, VF নিতাম, আর এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড করে দিতাম। অবশ্যই এটাও তো কানেক্টেড গ্রাউন্ড, অথবা আমরা ক্লোজ করে দিতে পারি। এইটাই হচ্ছে আমাদের সেই ফল্ট আর কি। তাহলে এটা হচ্ছে 1 ∠0। জেডটি কত? জেডটি হচ্ছে J 0.15। তাহলে এইখানে সরি, এখানে তো এটা IF না, তো এটা তো কেবল IA0 বের হইলো। তাহলে এখানকার IF কত হবে? 3 গুণ এখানকার হবে। IF হবে 3 গুণ করে দিতে হবে। 8.571। আর এটার কত হচ্ছে? IF সমান 1 ∠0 ডিভাইডেড বাই জেড। তো 1/0.15 করলে কি আসে? আসতেছে 6.67 পার ইউনিট।
আচ্ছা, কার থেকে কার বলছে? বলছে কারণ এলজি ফল্ট টু থ্রি ফেজ ফল্ট, তার মানে উপরে যাবে হচ্ছে এলজি ফল্ট আর নিচে যাবে হচ্ছে থ্রি ফেজ ফল্ট। এটা আমরা লিখি এলজি, আর এটা হচ্ছে থ্রি ফেজ। এটা হচ্ছে 1.328। এই দশমিকের পরের ভ্যালু একটু কম বেশি নিলে এটা হয়তো একটু কম বেশি আসতে পারে, সেটা বিষয় না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা খেয়াল রাখবেন, যখন আমাদেরকে ইনফরমেশন এরকম সিকোয়েন্স আকারে দেবে এবং চাবে যে সিমেট্রিক্যাল ফল্ট, তখন কিন্তু সার্কিটের শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সটা থাকবে, বাকি আর কোনো সিকোয়েন্স কিন্তু থাকবে না। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এটা ভুল হলে মুশকিল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে যদি সিমেট্রিক্যাল ফল্ট হয়, তার চাইতে কিন্তু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফলের ইফেক্ট বেশি। কত গুণ? প্রায় যে 1.3 গুণ এর কারেন্ট যা হবে সিমেট্রিক্যাল ফল্টে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে হ্যাঁ কিন্তু ভাই। তার এত গুণ। তার মানে এক কথায় এই দুইটা পর্যালোচনা করে আমরা বলতে পারি সিমেট্রিক্যাল ফল্টের চাইতে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট কিন্তু বেশি ডেঞ্জারাস। বাকি ফল্ট আলোচনা করে সবার ভিতরেও তুলনা করতে পারি আমরা, সেটা পরে দেখবো যে কে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। ওকে, এটা বলতেছে এত 50 জেনারেটর হ্যাজ ইটস নিউট্রাল আর্থে থ্রু এ, এই যে এখানে আমাদের আবার এক্সএন বলে দিয়েছে 5%। ইট ইজ ইন প্যারালাল উইথ, এই যে প্যারালাল কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, উইথ অ্যানাদার আইডেন্টিক্যাল জেনারেটর, তার মানে ওর ইনফরমেশন যা পরেরটার ইনফরমেশন তাই, হ্যাভিং আইসোলেটেড নিউট্রাল আছে। এইখানে আবার আইসোলেটেড মানে একজনের এক্সএন আছে আর একজনের এক্সএন নাই, মানে নাই বলতে জিরো আর কি। ইচ জেনারেটর হ্যাজ পজিটিভ হচ্ছে 20%, নেগেটিভ 10%, জিরো সিকোয়েন্স 15%। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, প্রথমে বিষয়টা দেখি যে কি রকম। বিষয়টা হচ্ছে একটা জেনারেটর আছে আর একটা জেনারেটর আছে, এন্ড অবশ্যই ফল্ট এইখানে ঘটবে। এটা হচ্ছে আমাদের ওয়ান লাইন ডায়াগ্রাম, যাতে দেখে আমরা কনসেপ্টটা ঠিকঠাক রাখতে পারি যে কিভাবে কি হবে। এখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স সার্কিট আঁকাবো। আচ্ছা, আর ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে এইটার যেই ইয়ে আছে সেটা হচ্ছে এইভাবে আট করা, আর এইটা হচ্ছে ডিরেক্ট, এই হচ্ছে ইনফরমেশন। তাহলে প্রথমত পজিটিভ সার্কিট আঁকাই। পজিটিভ সার্কিট কি? এখানে আমাদের ফল্ট হয়েছে, ফল্ট মানে এই যে এরকম। তাহলে এখন পজিটিভ সার্কিট যদি হিসাব করি, আচ্ছা এটা না দিয়ে আমরা একটা কাজ করি, কারণ আমরা তো এখানে আসলে ফল্ট হিসাব করব না, আমরা জাস্ট আপাতত Z1 হিসাব করব। তাহলে এটা হচ্ছে ফল্ট ওয়ান। তাহলে এইখানকার যেই এক কথায় এই দুইটার সাপেক্ষে যে ইম্পিডেন্স পাবো সেটার নামই তো Z1। Z1 কিভাবে বের করব? সোর্স দুইটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, তারপরে না Z1 পাবো। তাহলে সোর্স দুইটাকে যদি ডিঅ্যাক্টিভেট করি, তাহলে বলেন তো রিঅ্যাকটেন্স দুইটা কি অবস্থায় আছে? প্যারালাল না? জি ভাই। তাহলে Z1 সমান কি বলবো? এই যে 20% আর 20% যদি প্যারালাল করি কয় পার্সেন্ট হয়? যেটা সেম অ্যামাউন্টের জিনিস প্যারালাল করা মানে দুই দ্বারা ভাগ করে দেওয়া, তার মানে এটা হয়ে যাবে
0.1 পার ইউনিট। নেগেটিভ সিকোয়েন্স অ্যাজ ইট ইজ, পার্থক্য শুধু নেগেটিভ সিকোয়েন্সের মান হচ্ছে 10%, মানে সার্কিট কিন্তু সেম। কারণ আমরা জানি নেগেটিভ সিকোয়েন্সের সার্কিট আর পজিটিভ সিকোয়েন্সের সার্কিট সেম, মান আলাদা হইতে পারে। তো মান একটার দিয়ে দিছে 0.1, আর একটার দিয়েছে 0.1, তাহলে জেড টু কত হবে? যে 0.05 পার ইউনিট, কারণ এই যে কে দুই দ্বারা ভাগ করলে যা আসে তাই। এবার আসি জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্স কি? একটা দেখেন রিয়াকটেন্স আছে আর একটার নাই, তাহলে আমরা আঁকাতে পারি এইভাবে যে একটার হবে এই রকম x0, তার সাথে একটা নিউট্রাল রিয়াকটেন্স যাবে, আর আরেকটার যেটা সেটার শুধু একটা গিয়ে রেফারেন্সে লেগে যাবে। এর সাপেক্ষে যেটা হচ্ছে সেটাকে বলছি Z0। এটা কত? রিয়াকটেন্স দেওয়া আছে দেখেন 5%, তাহলে আমি এখানে কত করে দেবো? J0. আচ্ছা, পরীক্ষার খাতায় কিন্তু এত সার্কিট না আঁকালেও চলবে, এটা আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। আপনি যদি কনসেপ্ট একবার বুঝে যান, শুধুমাত্র এইভাবে প্যারালাল, অমুক প্যারালাল, এটার সাথে এটা এরকম দিয়ে দিলেই কিন্তু চলবে, যেহেতু জায়গা কম থাকবে আর এত টাইমও নাই, আমরা জাস্ট যত শর্টে করতে পারি। আচ্ছা, জিরো সিকোয়েন্সটা কত বলে দিছে? জিরো সিকোয়েন্স হচ্ছে 15% বলে দিছে। তার মানে এটা হবে J0.15, এটা হবে J0.15, তাহলে 0.3 আর 0.15 এর প্যারালাল করলে যেটা পাবো সেটা হচ্ছে Z0। করেন। 0.15 যোগ 0.15 তার ইনভার্স, যোগ 0.15 তার ইনভার্স, বাকিটার করে দিলাম ইনভার্স, মানে 0.1। তাহলে ভাইয়া এটা জিরো থাকতেছে। সিকোয়েন্সটা আরেকবার দেখাবেন? আমি মানে ছবি আঁকতেছিলাম তো ভ্যালু গুলা। জিরো সিকোয়েন্স বলতেছে যে নিজেদের যে জিরো সিকোয়েন্স রিঅ্যাকটেন্স আছে সেটা 15%, দিয়ে দিলাম এই যে 15%। কিন্তু আবার নিউট্রাল রেফারেন্সে তো লাগাতে হবে, তো এর নিউট্রাল বলে দিছে 5%, তাহলে 3 দ্বারা গুণ করে 15 বানাই দিলাম। আর একজনের নিউট্রাল বলে দিছে আইসোলেটেড নিউট্রাল, তার মানে একদম ডিরেক্ট যায় শর্ট হবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। মানে দেখেন আমাদের Z1 Z2 Z0 যেহেতু বের হয়ে গেছে, এই সার্কিটটা জরুরি না। আমরা কি করব, মানে যেটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা দিয়ে ম্যাথ করতেছি আমরা, সেটা আঁকাবো। কারণ ওইটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ফল্ট কারেন্ট বের করি। IA1 সমান কত হবে? 1 ∠0, Z0 Z1 Z2। Z2 কত? 0.0। আচ্ছা, Z1 লিখতে আগে, Z1 কত বের হয়েছে? 0.1। 0.1 আই যোগ 0.05 যোগ 0.1 আই, তাহলে -J4। তাহলে আমাদের ফল্ট কত হবে? একে 3 দ্বারা গুণ করে দেব। আচ্ছা, অ্যাকচুয়াল ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে ভ্যালু দেওয়া আছে, তাহলে আই বেস বের করবো, 20 MVA 11 kV। তাহলে অ্যাকচুয়াল ফল্ট কারেন্টের অ্যামপ্লিটিউড কত হবে? এর সাথে 12 গুণ করে দিলে ওকে। বারো 596.73।
এত অ্যাম্পিয়ার। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এক্স জিরো, এটাকে আমাদের কি বলছে? ওহো, তো বুঝতে ভুল করছি। আচ্ছা, এখানে বলতেছে আইডেন্টিক্যাল জেনারেটর হ্যাভিং আইসোলেটেড নিউট্রাল। আমি সলিডলি ভাবছিলাম, হ্যাঁ, সলিডলি হিসাব করে ক্যালকুলেশন করে দিচ্ছে, বাট এটা আসলে আইসোলেটেড নিউট্রাল বলে দিচ্ছে। আইসোলেটেড মানে আসলে বিচ্ছিন্ন বোঝায়। আর সলিডলি হলে শর্ট থাকতো, তাই না? সলিডলি মানে শর্ট বোঝাতে পারে। তার মানে এটা হচ্ছে এই যে, এটা কিন্তু ওপেন, মানে এক কথায় সার্কিটটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের সার্কিট। দেখ, এটা যদি হয় তাহলে তো এটা আর আমাদের হিসাবে আসবে না, তাই না? মানে এর রেসপেক্টে যদি বের করি তাহলে তো এটা হিসাবে আসবে না। তাহলে এটা আর এটা সিরিজ, মানে 0.3 হবে হচ্ছে আমাদের জেড জিরো। তাহলে আবার ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 0.3, এটা থাকতেছে 2.22 পার ইউনিট। তাহলে ফল কারেন্ট হবে 3 × 6 = 6। বেস কারেন্ট তো সেম, এটা তো আর কিছু যায় আসে না। জাস্ট এই যে 12-র জায়গায় 6.66 হবে, মানে এটা আসছে 6,991.18। হুম। 991। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইগুলা একটু খেয়াল আচ্ছা রাখবেন যে ভাই, এটা, বইতে উত্তর দেওয়া আছে 6,998। আর এইগুলা আসলে কোনো বিষয় না, কারণ হচ্ছে ওরা ভ্যালু কম বেশি নাই কখনো। আচ্ছা ভাইয়া, এখন তাহলে কি তিন ভাবে থাকতে পারে না? মানে একটা আইসোলেটেড হলে ওপেন, আর সলিডলি হ্যাঁ, হলে শর্ট, আইসোলেটেড মানে হচ্ছে ওপেন, রাইট। আর সলিডলি মানে শর্ট। আর হচ্ছে সলিডলি যখন মানে হচ্ছে ডিরেক্ট শর্ট, আর যদি রিঅ্যাকটেন্স এর মাধ্যমে দেয় সেটা তো তখন দুইবার, 3 গুণ করে দিব। এই তিন, তিন এই গুণ তিন করে দেবো, ভাবে। রাইট। তিন- হুম আচ্ছা। হুম। আচ্ছা অনেক ভাই, সময় এখানে ওরা মানে যে ভোল্টেজটার মান 3,551 ধরেছে। ছয়, হ্যাঁ। ভোল্টেজের মান ভাই। হুম। আচ্ছা, যেটা আমরা ইয়ার সূত্র ফেলাইছি ফল্ট কারেন্টের, হ্যাঁ, এখানে তো ভাই ওরা 6,351 ধরে করেছে। হ্যাঁ, তা আমরা তো তাই আমরা তো ওয়ান করছি। পার এই যে, ইউনিট নিয়েছি ভাই ভোল্টেজটা। এই যে পরে এসে যে করলাম, এটাই তো করলাম এই যে এখানে, বুঝলেন নাই? এই যে এইটা বের করলাম কিসের জন্য? এটাই তো সেটা, এই যে ভাই ভোল্টেজ। এটা তো আমরা বেস কারেন্ট বের করছি। বেস কারেন্ট কি হ্যাঁ। দিয়ে হয়? বেস কারেন্ট ভোল্টেজ দিয়ে হয় না? এই যে 11, 1, 2, 3 আচ্ছা ভাই। /√3 করেন, কত হ্যাঁ আসে? হ্যাঁ। এই যে এটা। ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। না, আপনার যদি ওইভাবে সুবিধা হয় আপনি করেন, ওরা একবারে করছে আর আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পড়াচ্ছি। এই যে বেস আচ্ছা ভাই, কারেন্ট এখানে দিয়ে যে আমাদের মানগুলা কি ওহমে ছিল না পার ইউনিটে? পার ইউনিটে ছিল সব।
মান কি কিসে দেওয়া আছে? না, এই যে পার্সেন্টে দেওয়া ছিল। পার্সেন্ট মানে তো পার ইউনিট দিয়েছে। মানে আপনি যদি মনে করেন যে আমি ওহম বানাই নেবো, নিয়ে কোনো সমস্যা নাই। এই কতগুলো ওহম বানানো লাগবে বলেন, কোনটা আপনার জন্য সুবিধা? জাস্ট এক লাইনে কারেন্টকে কনভার্ট করে দেওয়া সুবিধা, নাকি প্রত্যেকটা এই পার ইউনিটকে আলাদা আলাদা করে ওহম বানাই নিয়ে তারপরে অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে করা সুবিধা? কথা বুঝতে পারছেন? ভাইয়া তাহলে তো সবগুলোর আবার জেড বেস বের করতে হইতো, তাই না? সবগুলা না, সবার তো একটাই বেস, একটা জেড আচ্ছা বেস আচ্ছা। করলেই হতো। হ্যাঁ কিন্তু হ্যাঁ right. কনভার্ট করা লাগতো কয়টা দেখেন। এই যে একটা, দুইটা, তিনটা, তিনটা চেঞ্জ করা লাগতো। দেন এখানে এসে অ্যাকচুয়াল ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন হতো, শেষ। আর এখানে আমার জাস্ট একটা করা লাগছে। এই তো পার্থক্য। তবে ওইটা করা যে খারাপ বা করা যাবে না এরকম বলতেছি না। আপনার যদি ওইটা সুবিধা মনে হয় ওইটা করেন, কোনো সমস্যা নেই, একই কথা। আলটিমেটলি আমাকে অ্যান্সার দেখাতে হবে অ্যাম্পিয়ারে, সেটা আনলেই চলতেছে। না আগে পার ইউনিট কে চেঞ্জ করে নেবেন, না পরে চেঞ্জ করবেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। নেক্সট, এই কোশ্চেনটা একজন দিছিলেন, আমি এই কোশ্চেনটা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। তবে এই কোশ্চেন বাসায় প্র্যাকটিস করলে করতে পারেন, পরীক্ষায় আসলে ইম্পর্টেন্ট না। আমি একবারে লিখে দিতে আসবেন, জাস্ট কিউরিওসিটি থাকলে সেটা ক্লিয়ার হবে। এটা দেখেন, এই কোশ্চেনের আসলে প্রবলেমটা কি, একটু মানে প্রবলেম বলতে এটা যে একটু আলাদা টাইপের, এইটা আমরা কিভাবে আসলে করতে পারি বা সলভ করার টেকনিকটা কি, এখানে এটাই হচ্ছে মূল বিষয়। কোশ্চেনে বলতেছে a star connected load consists of three equal resistor 1 ohm resistance. The load is assumed to be connected to an unsymmetrical three-phase supply. The line voltages are at, তার মানে আমাদের এখানে কিন্তু ফেজ বলে দেয় নাই, লাইন বলে দিয়েছে। তো যখন এরকম আনসিমেট্রিক্যাল তিনটা থাকবে, তখন কিন্তু আমরা আসলে কোনো কিছুই ক্যালকুলেশন করতে পারবো না। যেমন এই যে মিলম্যান কিন্তু এখানে ঠিক অ্যাপ্লাই করতে পারি আমরা, বাট এইখানে তো এই অধ্যায়টা আনসিমেট্রিক্যালের, ওরা সেইভাবে ক্যালকুলেশন করছে। কথা বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে এরকম যে ব্যালেন্স তিনটা ওয়াই আছে, এখানে লোড ব্যালেন্স, কিন্তু সোর্স আবার আনব্যালেন্স। এবং আনব্যালেন্স হয়েছে তো হয়েছেই, আরো প্রবলেম হচ্ছে আমাকে লাইন ভ্যালু দিয়ে দিছে তিনটা, তো এদের অ্যাঙ্গেলের কোনো বিষয়ই আমরা জানি না। মানে যে এইখান থেকে এইটার ভোল্টেজ হচ্ছে 200, দেন যদি আমরা এটাকে এ বি সি বলি, এটা কি ভাই লাইন টু লাইন ভোল্টেজ, তাই না? হ্যাঁ লাইন টু লাইন ভোল্টেজ, এইটা হচ্ছে 346, আর বড়টা। এইটা এইটা এটা হচ্ছে 400। যদিও এখানে প্লাস মাইনাস এরকম দিলে একটু ভুল হবে, কারণ এদের সাথে কি আছে, অ্যাঙ্গেল আছে। কিন্তু প্রবলেম হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো আমি ঠিক থেকে পাবো, এটা কি পাওয়ার কোনো উপায় আছে? আনব্যালেন্সের কি এটা বলতে পারবো যে সবাই 120 করে ল্যাগ আছে? এটা তো বলা সম্ভবই না। কথা বুঝতে পারছেন? এন্ড প্রবলেমটা এইখানেই, যে এখানে আমি অ্যাঙ্গেল সম্বন্ধে কিছুই জানি না। কিছুই যখন জানি না, তখন আমি ফেজ ভোল্টেজও বের করতে পারবো না। এটা যদি ব্যালেন্স থাকতো, তাহলে আমি বলে দিতাম যে একে √3 দ্বারা ভাগ করলে এর ফেজ ভোল্টেজ পাবো। কিন্তু এখানে তো সেটাও নাই, তাহলে আমি কিসের ভিত্তিতে ম্যাথ করব? কোনো কিন্তু ক্লু নাই আমাকে। লোড ব্যালেন্স আমি কি করব? এই পয়েন্ট আর এই পয়েন্ট তো ওপেন, এর ভিতর যদি আবার একটা নিউট্রাল দিয়ে কানেক্ট করে দিতাম, তখন এইটা আর এটা প্যারালাল হয়ে যাইত। সেটারও কোনো উপায় নাই। তার মানে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই লাইন ভোল্টেজ গুলোকে রেফারেন্স কিছু একটা ধরে নিয়ে আমাকে কোরেসপন্ডিং অ্যাঙ্গেল বের করতে হবে। সেই অ্যাঙ্গেল গুলা থেকে গতদিন একটা বড় ম্যাথ পড়াইছিলাম, মনে আছে? ওই সেই বড় ম্যাথ হিসাবে ম্যাথ করতে হবে। অথবা আরেকটা কাজ কি করা যেতে পারে,
যদি কোনোভাবে আমি এইগুলা বের করে ফেলতে পারি, সেটাকে কাজে লাগাই হয়তো এই ফেজ ভোল্টেজ বের করতে পারতাম, দেন আমরা হচ্ছে এটা বের করতে পারতাম। তো আমি জাস্ট একটুখানি বলে দিই যে এই অ্যাঙ্গেল গুলো আমরা কিভাবে বের করতে পারি, অথবা বের করার সহজ উপায় কি। যেহেতু এই কনসেপ্ট গুলো একটু বড়, এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসার চান্স আসলে নাই বললেই চলে। একটু বলি যে এখানে আসলে কিভাবে করা যেতে পারে। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, কাউকে না কাউকে রেফারেন্স ধরতে হবে। বইতে যাকে রেফারেন্স ধরছে আমি সেই হিসাবে ম্যাথ করলাম। বইতে কি করতেছে, বইতে হচ্ছে ওয়াই আর কে রেফারেন্স ধরে নিচ্ছে। মানে আর, সরি আর না, ভি, ভি ওয়াই আর কে রেফারেন্স বা 0 ডিগ্রি ধরে নিচ্ছে। তাহলে ভি ওয়াই আর যদি রেফারেন্স হয়, তাহলে আর ওয়াই কোন দিকে থাকবে, জাস্ট এর উল্টা দিকে। বুঝতে পারছেন? আর ওয়াই, যেমন আমরা যদি সিকোয়েন্স এভাবে বলি, আর ওয়াই, ওয়াই বি, বি আর, কেমন নর্মালি আসলে আর ওয়াই হয় এই বরাবর, ওয়াই বি হয় এই বরাবর। 120 ডিগ্রি হতো, না হলেও সিকোয়েন্স তো সেম থাকবে, অ্যাঙ্গেল সেটা তো আমাদের বের করা লাগবে। আর এটা হচ্ছে আর ওয়াই, ওয়াই বি, বি আর। তাহলে আর ওয়াই থেকে ওয়াই বিটা দেখেন কিসে আছে, ল্যাগে আছে। মানে এই বরাবর যদি আর ওয়াই হয়, তাহলে ওয়াই বিটা কি হবে, ওর থেকে সামথিং কোন ল্যাগে থাকবে। ল্যাগ মানে কি বোঝায়, ক্লক ওয়াইজ, আর লিড মানে অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ মানে এইদিকে, তার মানে এক কথায় ওয়াই বিটা এই বরাবর কোনো একটা দিকে থাকবে। এবং বি আর টা ওয়াই বি থেকে আবার ল্যাগে থাকবে। ল্যাগ মানে ক্লক ওয়াইজ, তার মানে আসলে সেটা বলা যায় যে এই বরাবর কোন একটা দিকে থাকবে, এইরকম ভাবে কোন একটা দিকে থাকবে। এই সবগুলাকে যদি আমরা একটা ত্রিভুজে নিয়ে চলে আসি, এটা হচ্ছে ভি আর ওয়াই, এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই। আর এইটা হচ্ছে আমাদের সেই পি আর। মানে এটা আসলে এরকম বরাবর একটা হবে। এই আমার এখন ওটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে বলতে অপোজিট হয়ে যাবে বলে আমি এদিকে একটু সরাই দিয়েছি। মানে এটা যদি আমরা আর একটু এইদিকে দিই, তাহলে এরকম ভাবে দিই, এরকম না, এইরকম। আর এইটা তাহলে আর একটু নিচে বরাবর করে এইরকম একটা কিছু একটা হবে। তো এটা হচ্ছে ভি আর ওয়াই, ভি ওয়াই বি, এখন আমাদের আবারও সেই ছোটবেলার ম্যাথে যাইতে হবে। এখন প্রত্যেকটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, কত দেখেন। এটা হচ্ছে আর ওয়াই কত, 200। এটা হচ্ছে 200। ওয়াই বি, এটা হচ্ছে কত, 346। বি আর, এটা হচ্ছে 400। দেখেন এইটা হচ্ছে আমাদের রেফারেন্স,
তার মানে সব অ্যাঙ্গেল কিন্তু রেফারেন্সের সাথে হবে। তাহলে আমি প্রথমেই বলে দিতে পারি যে ভি আর ওয়াই হবে হচ্ছে 200 অ্যাঙ্গেল 180 ডিগ্রি। কারণ এটা তো দেখাই যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের বের হয়ে গেল। আমাদের বের করতে হবে ভি বি আর কত কোণে আছে আর ভি ওয়াই বি কত কোণে আছে। কথা বুঝতে পারছেন? এখন দেখেন এই কোণটা যদি আমরা প্রথমত বের করতে চাই, ধরলাম এই কোণটা হচ্ছে আলফা। ছোটবেলায় একটা সূত্র ছিল, মানে ইন্টারমিডিয়েটে আর কি, সেটাকে হচ্ছে কজ কজের সূত্র বলে। তাহলে কজ কোন একটা অ্যাঙ্গেল সমান ছিল এরকম। কজের সূত্রটা একটু বলি, ধরেন কজের সূত্রটা ছিল এরকম, যে এটা হচ্ছে এ বি সি, এর বিপরীত বাহু এ, বির বিপরীত বাহু বি, সির বিপরীত বাহু সি। ওইখানে ছিল কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। যাদের মোটামুটি ইন্টারমিডিয়েটের যদি টিউশনি পড়াই থাকেন তাহলে এগুলা মনে থাকার কথা, নাইলে মনে রাখতে হবে, বুঝতে করে কিছু করার নেই। তাহলে কস সি বলতে বুঝাচ্ছি, দেখেন এই যে এইটা, মানে যেই দুইটা বাহুর ভিতরের কোণ আমরা বের করব, সেই দুইটা বাহুর স্কোয়ার করব, যোগ করব, আর বিপরীতটা বিয়োগ করে দেব। তাহলে এখানে 400 আর 200 মাঝখানের কোণ নিচ্ছি। তাহলে 400 স্কোয়ার করব, 200 স্কোয়ার করব, মাইনাস 346 স্কোয়ার করব, ডিভাইডেড বাই 2 ইন্টু এই দুইটার গুণফল। তাহলে বলেন তো এখান থেকে ইজিলি কি আমি আলফা বের করে ফেলতে পারবো না? তাহলে কজ ইনভার্স 400 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার মাইনাস 346 স্কোয়ার ডিভাইডেড বাই 2 গুণ 400 গুণ 200 সমান 59.88 ডিগ্রি। কিন্তু বি আর কত কোণে আছে সেটা আসলে এইটা মিন করে। তার মানে এক কথায় পুরো 180 থেকে এটা বিয়োগ করে দিলেই বি আর এর কোণ হয়ে যাবে। তার মানে ভি বি আর এটা সমান কত হবে? 400 অ্যাঙ্গেল 180 থেকে এটা বিয়োগ করে দিব, আসতেছে 120.12। বুঝতে পারছেন? 120 আসলে কোনটা? 90, এটা হচ্ছে 120 বোঝায়। ও না, এখানে আবার কাহিনী আছে। ভি আর বাহু ওইটা ঠিক আছে, কিন্তু ভি আর এর মাথা তো নিচের দিকে। তাহলে ভি আর অ্যাকচুয়ালি এইটা মিন করছে। এটা হচ্ছে আমাদের সেই ভি। এটা যদি আলফা হয়, এটাও হবে আলফা। তার মানে আর 180 বিয়োগ করা লাগবে। আমাদের লিখে দিতে হবে -59.8। তাহলে দেখেন আমরা এই যে এটা ল্যাগে আছে না, এখান থেকে ল্যাগে আছে, এই জন্য মাইনাস দিয়ে দিই। তাহলে ভি আর ওয়াই এর অ্যাঙ্গেল পেয়ে গেলাম, ভি বি আর এর অ্যাঙ্গেল পেয়ে গেলাম। সেটা কত? 400 মাইনাস 59.8। এইটাই বইতে -60 ডিগ্রি লিখে দিছে। সেম ভাবে ভি ওয়াই বির অ্যাঙ্গেল যদি বের করতে চাই, কজ কজ এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই যে যেই দুইজনের, মানে যে দুইটা বাহু নিচ্ছি তার জন্য সূত্র ফেলতে হবে। এটা ধরেন আমি দিলাম কজ বিটা। তাহলে সূত্র হবে 200 স্কোয়ার প্লাস 346 স্কোয়ার মাইনাস 400 স্কোয়ার ডিভাইডেড বাই 200 গুণ 346।
ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের বিটা বের হয়ে যাবে। তো এক্সামের জন্য মানে কথা জব এক্সামের জন্য এইটার আসলে আসার চান্স একদম জিরো। দুইশো ইন্টু 346 মানে 90.সামথিং, বইতে 90 ডিগ্রি করে দিছে। তার মানে এক কথায় আমরা বলতে পারি ভি ওয়াই বি সমান কত হবে? কথা বুঝছেন? এখন দেখেন আমাদের অ্যাঙ্গেল আগে ছিল না, এখন অ্যাঙ্গেল পেয়ে গেছি। এখন ওই যে গতদিন যে ম্যাথটা করলাম সিকোয়েন্স আলাদা আলাদা করে, এখন আবার সেই কাজ করতে হবে যে এইটা হচ্ছে আমাদের আই আর, তাহলে এই যে আর এন এটা সমান কত হবে? আই আর ইন্টু এত, দেন এইটাকে সিকোয়েন্সে ভাঙায় এখন প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করা লাগবে। কনসেপ্ট কি বুঝতে পারছেন? আমি জাস্ট ধরাই দিলাম যে এই অ্যাঙ্গেল গুলা কিভাবে বের করছে বইতে, বাকিটুকু আসলে সেই বড় যে নিয়ম আছে সেই বড় নিয়ম। তো আমি আর ওইগুলা দেখাচ্ছি না, কারণ এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না। আর যদি নিজ আগ্রহ থেকে করতে চান, এই পর্যন্ত আমি বের করে দিলাম, এটা নিয়ে নিজেরা ট্রাই করেন। যদি প্রবলেম ফেস করেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে এটা দেখাই দেবো। আচ্ছা দেখেন, আজকে আমি লাইন টু লাইন ফল্টের একটু বেসিকটা দেখাই দিই। তাহলে আমরা একটা অল্টারনেটর রাখাই ফেলি। তো লাইন টু লাইন মানে দুইটা লাইন শর্ট হবে। এখন কথা হচ্ছে যে কোনোটাই করতে পারি, বাট ওই যে বললাম যে প্রত্যেকটার একটা কনভেনশন থাকে বা প্রত্যেক রাইটার কোনো একটা নির্দিষ্ট প্যাটার্নে যায়। সেই প্যাটার্নটা হচ্ছে এ ফেজটা আমাদের ওপেন থাকবে, বি ফেজ আর সি ফেজ শর্ট হবে। এখন এই শর্টটা ডিরেক্ট হইতে পারে, আবার কোনো একটা ফল্ট ইম্পিডেন্সের মাধ্যমে হইতে পারে। যেহেতু আমরা জেনারেলাইজ সূত্র বানাবো, আমরা আপাতত ধরে নিচ্ছি যে একটা ইম্পিডেন্সের মাধ্যমে হয়েছে। স্বাভাবিক কথা, প্রশ্ন যদি না থাকে যেটাকে আমরা জিরো ধরে নেব, যেটা আমরা প্রত্যেক ম্যাথে করতেছি সেরকম। যেহেতু দেখতেছি দুইটা লাইন শর্ট হয়ে গেছে, এই জন্য এই ফল্টের নাম হচ্ছে লাইন টু লাইন ফল্ট, মানে দুইটা লাইন জাস্ট শর্ট হয়ে যাবে। সেটা ডিরেক্ট শর্টও হইতে পারে, আবার কোনো ইম্পিডেন্সের মাধ্যমে হইতে পারে। তাহলে এখান থেকে কি লজিক আসতে পারি? লজিক প্রথমে এটা আসতে পারি যে আমাদের এ ফেজ ফল্ট হবার পরেও ওপেন আছে, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রি ফল্ট কোনো কারেন্ট নাই, অর্থাৎ জেনারেটর আনলোডের অবস্থায় আছে। এই অবস্থায় লাইন টু লাইন ফল্ট হয়ে গেছে। তাহলে এর ভিতর দিয়ে স্টিল আই এ জিরো, এর ভিতরে যাচ্ছে আই বি, এর ভিতরে যাচ্ছে আইসি। কিন্তু দেখেন আইবি যেদিকে যাচ্ছে আইসি তার বিপরীত দিকে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি আইবি সমান মাইনাস আইসি। আবার ফল্ট কারেন্ট কাকে বলে? জেডএফ এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করে সেটাই হচ্ছে ফল্ট কারেন্ট। তাহলে বলেন তো এখানে ফল্ট কারেন্ট বলতে আমরা কি বুঝতেছি? মানে আইবি, আইএফ সমান, আইবি কেন আইবি? মানে আচ্ছা একই না ওয়েট ভাইয়া? ওয়েট ওয়েট, এক মিনিট এক মিনিট, এখানে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে হুম ফল্ট কারেন্ট সমান আইবি বলা যায়, আমি ওই ডাবল লাইনের কথা মাথায় এসে উল্টা পাল্টা বলছি। তাহলে ফল্ট কারেন্ট এই সার্কিটে হচ্ছে আইবি, এখানে গ্রাউন্ড থাকলে আবার আলাদা কেস হতো। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে ফল্ট কারেন্ট হচ্ছে আইবি।
আর কোনো ইনফরমেশন আমরা এখান থেকে পাই? ইনফরমেশন আপাতত এটা যে এই ভোল্টেজটা যদি হয় ভিবি আর এটা যদি হয় ভিসি, তাহলে আমরা এরকম লিখতে পারি ভিবি মাইনাস ভিসি সমান, আচ্ছা আমরা এখানে এই যে একটা ইয়ে দিয়ে দিই, আমরা সবই জেনারেল ইয়ে ধরে নিচ্ছি। কত? ভিবি মাইনাস ভিসি করলে কত হয়, যে এই ভোল্টেজটা মানে সেটা মানে কি আই এফ ইন্টু জেড এফ। বাস, এটা হচ্ছে আমার সার্কিট থেকে কি কি জিনিস আমরা পেলাম সেটার বিষয়। এবার আসি যে আমরা এটাকে কাজে লাগিয়ে কিভাবে ইনফরমেশন বের করবো। তাহলে এগুলো তো সব অ্যাকচুয়াল জিনিস। আর আমরা তো জানি সবকিছু যে আমরা ফল্ট অ্যানালাইসিস করবো কি দিয়ে, সিকোয়েন্স সার্কিট দিয়ে, কম্পোনেন্ট দিয়ে। তাহলে আমরা সেই কম্পোনেন্ট বের করার ম্যাট্রিক্সটা দেখি। মানে এক কথায় আমরা যে IA0, IA1 আর IA2 বের করবো। একবারে মান বসাই দিলাম, IA, IB, IC হবে। তো IA তো 0, IB মানে IB, IC মানে মাইনাস IB। একবারে বসাই দিলাম যাতে বারবার না লেখা লাগে, এটুকু বুঝতে পারছেন? এই যে অরিজিনাল সার্কিট থেকে IA0, IB সমান মাইনাস IC, এই জন্য আই এর জায়গায় 0 বসাই দিলাম, আইবির জায়গায় IB বসালাম, আইসির জায়গায় মাইনাস IB বসাই দিলাম। বাস, এতটুকু আমাদের মূল বিষয়। এবার যদি আমরা এখান থেকে বের করি IA0 সমান কত লেখা যায়, 1/3, 0 × 1 মানে 0, প্লাস 1 × IB মানে IB, 1 × মানে মাইনাস IB। কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে লাইন টু লাইন ফল্ট যদি হয় তাহলে জিরো সিকোয়েন্স কারেন্ট কি, 0। এবার বলেন তো, জিরো সিকোয়েন্স কারেন্ট যদি 0 হয় তাহলে সেই ফল্টের সার্কিটে জেডএন এর কোনো কাজ আছে? জেডএন কখন ইউজ হয়? যখন জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে। জিরো সিকোয়েন্স কারেন্টই যদি না থাকে তাহলে সেই সার্কিটে জেডএন এর কোনো কাজ, এটা তো অরিজিনাল অরিজিনাল সার্কিটে তো জেডএন থাকবে। আমি বলতেছি আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট বানাবো সেই সার্কিটে জেডএন থাকবে না। তাহলে এখানে একটা সুন্দর করে স্টারম্যান লিখে রাখেন যে লাইন টু লাইন ফল্টে জেডএন থাকবে না। এটা কিন্তু একদম আমাদের মাথায় রেখে দিতে হবে। ওকে, আচ্ছা বাকিটা বের করি। কেবল তো IA0 বের হলো, IA1 কত হবে? IA1 মানে 1/3, 1 এর সাথে 0 যোগ হবে তো তো বাদ। তাহলে AIB মাইনাস A²IB। এটাকে যদি লিখি কত লেখা যায়, 1/3 ভাইয়া এখানে AIB। আই এ জিরোটা কি সবসময় জিরোই হবে তাহলে, তাই না? কোনটা? IA0টা মানে জিরো সব সিকোয়েন্স সময় কারেন্ট। 0 হবে বলতে কি, আমি ধরে নিছি, আমাকে এই ধরে নেওয়াটা কিন্তু মাস্ট। আমি আচ্ছা আচ্ছা। ধরে নিছি যে লাইন টু লাইন ফল্ট বলতে বি আর সি শর্ট হয়েছে। এখন আচ্ছা, এ আর বি যদি শর্ট হয় তাহলে এর তাহলে কারেন্ট কেন 0 হবে, তখন সির ও আচ্ছা, কারেন্ট মানে 0 হবে। মানে যেটা ওপেন থাকবে ওইটা জিরো যেটা হয়ে ওপেন যাবে। থাকবে সেটা 0। জেনারেল বলতেছি এইটা, মানে আমি আচ্ছা যেগুলো প্রমাণ করে করে যাচ্ছি বা দেখাচ্ছি এগুলো জেনারেল, মানে নর্মালি বইগুলা এইভাবে ফল্ট হিসাব করে যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল মানে এফ এস নি- শর্ট বোঝায়, লাইন বা টু লাইন ওয়াইবি। ফল মানে বি আর সি শর্ট বোঝায়। কিন্তু অন্যটা যে হবে না, মানে এক কথায় এরকম কি কোনো সম্ভব যে আমি একটা অল্টারনেটরে লাইন টু লাইন ফল্ট হবে সারা জীবন বি আর সি শর্ট হবে? এটা তো আর আমাদের হাতে না। এ আর বি তো শর্ট হইতেই পারে। হ্যাঁ মানে ভাইয়া এগুলো বুঝতে জেনারেল একটা বিষয় আর কি। পারছি। আচ্ছা তাহলে এইটা সমান কত লেখা যায়, A - A² আমি চাইলে ক্যালকুলেটারে করে ফেলতে পারি।
এ হচ্ছে 1/120 মাইনাস বি হচ্ছে 1 - 120 কত √3 জে, মানে J√3। এই যে এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা বইগুলোতে দেখায় না, অথবা গাইড বইগুলোতে এটা দেখায় না। আমি যখন করাবো সেটা বুঝতেছি। তাহলে J√3, আবার নিচে কিন্তু এটা 3 আছে কিন্তু আইবি। তাহলে এটা সমান আমি কত লিখতে পারি, যে 1/√3 আইবি। এখান থেকে আমি বলতে পারি আইবি সমান, এটা সমানের ওই পাশে যদি চলে যায় তাহলে হয়ে গেল -J√3 IA1। কথা বুঝতে পারছেন? তাহলে আইবি সমান কত হচ্ছে, -J√3 IA1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা ভাই, মাইনাসটা কিভাবে হলো? ওইদিকে গেলে তো আড়াআড়ি হ্যাঁ, গুণ তো হয়ে যায়। যে ওই পাশে চলে গেলে 1/J, আর আমরা জানি 1/J মানে হচ্ছে -J। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার দেখেন, আর একটা জিনিস দেখছিলাম যে ফল্ট কারেন্ট কিভাবে পাওয়া যায়, এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। তো সার্কিট বানাতে হলে তো আমাকে প্রত্যেকটা ইকুয়েশন জাস্টিফাই করে করে সার্কিট বানাতে হবে, কারণ ফল্টের জন্য যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা লিখি, ওইটার বাস্তবের আসলে এক্সিস্টেন্স নাই, ওটা আমাদের কল্পনা বা ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে অরিজিনাল সার্কিট। তাহলে আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করতে কষ্ট হয় বলে ওই সার্কিটটা বানাচ্ছি, তো সেটার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে দেখতেছি। একটা জিনিস বুঝে ফেলছি যে আইবি কে এইভাবে লেখা যায়। আইবি বের করে লাভ কি হলো, আইবিটাই তো আমাদের আইএফ। এই যে আইবি সমান আইএফ বলে দিছি, তাহলে এটাই তো আমাদের লাভ। আর একটা দেখতেছি যে ভিবি মাইনাস ভিসি সমান আইএফ ইন্টু জেড। এবার দেখেন যে কোনো একটা ইয়ে থেকে বা এইসব জায়গা থেকে এ তো ওপেন হয়ে গেছে, ফল্ট তো বি আর সির ভিতরে হচ্ছে। তাহলে আমরা ভিবি এটাকে কিভাবে লিখতে পারি, ভিবি সমান লিখতে পারি VA0 প্লাস A² × VA1 প্লাস A × VA2। আবার ভিসি কে লিখতে পারি VA0 প্লাস AVA1 প্লাস A² VA2। শর্ত কি দেখলাম, শর্ত দেখলাম ভিবি মাইনাস ভিসি এইটা সমান হচ্ছে IF ZF। এই যে এখানে দেখে আসলাম ভিবি মাইনাস ভিসি সমান IF ZF। ওকে, তার মানে এইটা মাইনাস এইটা, মানে ভিবি মাইনাস ভিসি মানে কি, এইটা মাইনাস এইটা। এখন দেখেন এইটা মাইনাস এইটা যদি করি, এইটা আর এটা কাটাকাটি হয়ে গেল, এখানে থাকতেছে A² - A into VA1 প্লাস A - A² ইন্টু VA2 সমান সমান কি IF ZF ভাইয়া। IF/ZF। তো আইএফ তো পাইছি, এটাই তো আইএফ, তাই না? আইবি টাই। আইবিটাই তো আইএফ এই ফল্টের জন্য। তাহলে আমি আইএফ এর জায়গায় -J√3 IA1 লিখে দিতে পারি। আবার সাথে কিন্তু এটা ZF আছে। এবার এইটাও কি, যে এগুলা কিন্তু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা যায়। একটা জিনিস দেখেন, অলরেডি আমরা একটা করে ফেলছি, সেটা হচ্ছে A - A² করলে কত হয়, J√3।
এ মাইনাস এ স্কোয়ার যদি জে রুট থ্রি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস এ কত হবে? মাইনাস জে রুট থ্রি হবে। তো রুট থ্রি কাটলো, জে 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 কাটলো, তাহলে এখান থেকে কত থাকে? VA2 মাইনাস VA1 সমান IA1 জেড। এইগুলা করে অ্যাকচুয়ালি আমার লাভ কি হচ্ছে? এগুলা করে দেখেন লাভ হচ্ছে, এখানে এসে আমি দেখলাম যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ থেকে, সরি সরি, নেগেটিভ, আচ্ছা ওইটার মধ্যে কি কোনো চিহ্ন ভুল হলো? এ মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে জে রুট থ্রি। জে রুট থ্রি ভিবি মাইনাস ভিসি করতেছি না? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই পাশে তো একটা মাইনাস আছে। এই পাশে তাহলে এখন আমরা লিখে দিয়ে যাবে যে VA1 মাইনাস VA2 সমান IA1 জে। দেখেন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ থেকে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ বাদ দিলে হয় IA1 ইন্টু জেড। মানে একটু আমরা জিনিসটাকে আস্তে আস্তে ই করি। পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ কই থাকে? এইটা যদি আমাদের কোন একটা সোর্স হয়, তাহলে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ কি এইখানে থাকে না? এই যে এটা ছিল EA1, এটা কি Z1, তাহলে এইটাই কি সেই VA, এটা না? জি ভাইয়া। আর নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ কই থাকে? ওখানে ভাইয়া সোর্স থাকবে না। এটা যদি Z2 হয়, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ। এইখানে কারেন্ট অবশ্যই এই দিকে চলে, আর এইখানে কারেন্ট এই দিকে চলে। এন্ড বলতে পারেন বারবার তো কারেন্ট আমরা এইদিকে চালাচ্ছিলাম, হ্যাঁ চালাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু সেই সার্কিটটা তো উল্টা দেখাচ্ছিলাম। ভালো করে দেখেন তো, এরকম দেখাচ্ছিলাম না? জি এইটা যা ভাইয়া, কথা এটাও ক্লকওয়াইজ কি তাই দেখাচ্ছে। কথা না? দেখেন, এটা পজিটিভ সিকোয়েন্স আর এটা কি নেগেটিভ সিকোয়েন্স। এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে VA1, আর এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে VA2। কথা বুঝছেন? বা আরো জি সহজে ভাই। বলতে গেলে, আমরা যদি এইটাকে নিউট্রাল ধরি, তাহলে এইটা হচ্ছে VA1 আর এইটা VA2 বলতে পারতাম, যদি এইটাও নিউট্রাল হইতো। ভাইয়া এটাকে উল্টা দেখানোর কারণটা কি, মানে এইভাবে দেখানো? কারণ আমি একসাথে করে দিব তাই, আমাকে তো ও একটা আচ্ছা। সার্কিট বানাতে হবে। কারণ দেখেন, আগের ফল্টে পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্স একসাথে করে ফেলছিলাম না সবকিছু, কারণ একটা হ্যাঁ জি। সার্কিটে নিয়ে আসতে হবে তো। তাহলে এখানে দেখতেছি পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ থেকে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ বিয়োগ করা লাগতেছে। তাহলে এই যে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ আর এই যে নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজ, এটা তো বিয়োগ করা লাগবে, এই জন্য আমি সব এক জায়গায় আনতেছি। তাহলে এইটা যদি নিউট্রাল হয়, এটা হবে VA1, এটা হবে VA2। এবার এইটা গ্রাউন্ড আবার এইটাও গ্রাউন্ড, তার মানে অবশ্যই কি এই দুইটা সেম। কথা বুঝছেন? এই দুইটা যদি সেম হয়, তার মানে এইটা অ্যাকচুয়ালি VA1 বোঝাচ্ছে, আর এটা অ্যাকচুয়ালি VA2 বোঝাচ্ছে। এটা IA1 বোঝাচ্ছে, এটা IA2 বোঝাচ্ছে। এই দুইজনের বিয়োগফল বলতে কি বোঝায় দেখেন, IA1 ইন্টু জেড বোঝায় না? এবার বলেন তো, যা যা লিখছি সেটা এবার ঠিক আছে কিনা? এই কথাটা এখানে ঠিক আছে কিনা বলেন তো? এটা কি বুঝতে ভাই পারছেন? ইকুইভ্যালেন্ট সার্কিট হলো? এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। একটু মিলাই কিভাবে হলো। এটা দেখতেছি যে আমাদের VA1 মাইনাস VA2 সমান IA1 ইন্টু জেড। এখানে কি সেটাই হয়েছে না? দেখেন,
এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ সমান কত, IA1 × ZF। এই যে, বুঝছেন? জি ভাই। তাহলে আমরা কি করব, এইটাকে লাইন টু লাইন ফল্টের ইকুইভ্যালেন্ট সার্কিট হিসাবে মনে রাখবো, ম্যাথ করার সময় আঁকাবো। গ্রাউন্ড দুইটা দেওয়ার দরকার নাই, একটাই বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স। এন্ড বলেন এটা বুঝছেন কিনা সবাই? দেখেন এই সার্কিটে কোথাও জেড এন নাই, কেন? কারণ লাইন টু লাইন ফল্টে জিরো সিকোয়েন্স কারেন্ট নাই। এই জন্য দেখেন সার্কিটে কোথাও IA0 দেখাই নাই, IA0 তো জিরো, তাহলে জেড এনও থাকবে না। যদি জেডএফ না থাকে আমরা জাস্ট এই দুইটা শর্ট করে দেব, বাকি সব সেম জিনিস। আর একটা জিনিস দেখেন এই সার্কিট থেকে বোঝা যাচ্ছে, সেটা কি, IA1 সমান মাইনাস IA2। এই যে দেখেন IA1 যেদিকে চলতেছে, IA2 তার বিপরীত দিকে চলতেছে। এটাও কিন্তু বের করে ফেলা যায় কিভাবে দেখেন, আমরা IA2 বেরই করি না, IA1 কেবল বের করছে। এখান থেকে IA2 বের করেন, IA2 সমান কত, 1 × 0 মানে 0, A² IB মাইনাস AIB সমান কত? আচ্ছা, এখানে আবার 1/3 আছে কিন্তু। A² - A মানে কত, -J√3। খেয়াল করে দেখেন তো, IA1 কত আসছিল, এই যে J√3/3 IB, আর এটা কত আসলো, -J√3/3 IB। তাহলে কি আমি বলতে পারি না যে IA1 আর IA2 একটার বিপরীত আসছে? এই যে দেখেন সার্কিট থেকেও তাই দেখতেছি যে IA1 সমান -IA2। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই সার্কিটে IA1 সমান কত লেখা যায়? প্লাস ZF। সিম্পল হিসাব লিখে দিলাম, কিন্তু ফল্ট কারেন্ট তো এটা না। ফল্ট কারেন্ট কোনটা? ফল্ট কারেন্ট -J√3 IA1। আমার তো উদ্দেশ্যই ফল্ট কারেন্ট বের করা। তাহলে ফল্ট কারেন্ট সমান -J√3 IA1। তার মানে এটাকে যদি ইকুয়েশন আকারে লিখি কত হবে, এইটা কিন্তু বইতে দেওয়ার কথা, কিন্তু যে গাইড বইগুলা দেখেন সেখানে এটা থাকে না, মানে যে এই কনসেপ্টটুকু থাকে না। সেখানে কি থাকে, সেখানে থাকে হচ্ছে এইটা, √3 IA1 /Z1 প্লাস Z2 প্লাস Z। এইটা থাকে। এইটা কখন দেব, যখন আমরা অ্যাঙ্গেল সহ হিসাব করব। এটা কখন দেব, শুধু মান হিসাব করব। সেকেন্ডটা আমি কখনো করি না, আপনাদেরও করাবো না, তবে আপনারা পার্সোনালি করতে চাইলে করতে পারেন। ভাই উপরেরটা করলেই তো হবে, পরে মডুলাস দিয়ে মান দিয়ে আমি দিলে। এইটাই করব, এইটাই আমি মানে যত সলভ করব এটাই করব। তবে আপনার উপর আমি জোর করব না, অবশ্যই আপনার যেটা সুবিধা সেটা করবেন। আমি জাস্ট পার্থক্য দেখাই দিলাম, কারণ আপনারা ম্যাথ করতে গেলে কনফিউজ পেতে পারেন যে বইতে দেখতেছি এটা আর আমরা তো শিখলাম এটা, দুইটাই সঠিক। তবে মিক্সড করা যাবে না। আপনি যে নিলেন আবার এই সূত্রে বসালেন তাহলে ভুল হবে, আবার যে নিলেন না এই সূত্রে বসালেন তাহলেও ভুল হবে। তার মানে খেয়াল রাখতে হবে যে আমি কি করতেছি আর কোথায় কখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে শিখবো কোনটা, মানে কি কি করব আমরা ফল্ট করার সময়, এই সার্কিটটা মনে রাখবো। এই সার্কিটটার যদি ভ্যালু গুলো ঠিকঠাক বসান, এটা মনে না রাখলেও চলবে, এমনি বুঝতে পারবেন। এই সূত্র এমনি বুঝতে পারবেন, কেভিএল অ্যাপ্লাই করে দিলেই শেষ। এইটা একটু মনে রাখতে হবে যে ফল্ট কারেন্ট সমান -J√3 IA1, এন্ড সেই হিসাবে এখানে বসাই দিলেই ফল্ট কারেন্ট বের হবে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার?
আজকে আমরা এই রিলেটেড ম্যাথ করব না। আহ, আগামীকালকে ইনশাল্লাহ এই লাইন টু লাইন ফল্ট রিলেটেড যত ম্যাথ আছে আমরা আস্তে আস্তে করার ট্রাই করবো, বা কিভাবে কি সলভ করে দেয়। প্রসেস একই। আমরা এই সার্কিট মনে না রাখলেও চলবে, কয়েকটা কনসেপ্ট একটু মনে রাখবেন, এই যে এই জিনিসগুলা। আর অবশ্যই ম্যাথ করার টেকনিক কি, আমরা প্রথমেই এই সার্কিট বের করব, দেন এই সূত্রগুলা দিয়ে বসায় ফল্ট কারেন্ট বের। Z1 এবং Z2 বের করার সিস্টেম ঠিক আগে যা করছিলাম তাই, ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা Z1 Z2 বের করে নেব, নিয়ে এই সার্কিটে বসাবো। এখানে একটা মজার বিষয় হচ্ছে Z0 বের করার দরকার পড়বে না। তো লাইন টু লাইন ফল্ট বললে আমরা জিরো সিকোয়েন্স সার্কিট আঁকাবোই না, কারণ Z0 আমাদের কোনো দরকারই নাই। কথা বুঝতে পারছেন? মানে ভাই ওই যে ছোট সার্কিট করে মানে বের করতে হবে আলাদা আমরা আলাদা। যে আলাদা আলাদা সার্কিট সিকোয়েন্স বানাই Z1 Z2 Z0 বের করছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন একটার জন্য তো ওইটাই, কিন্তু যখন দুই তিনটা মিক্স থাকছিল তখন আমরা থেভেনিন করে ওভারঅলটাকে Z1 বলছিলাম, নেগেটিভ সিকোয়েন্সে Z2 বলছিলাম, জিরো সিকোয়েন্সে Z0। সেটার কথা বলতেছে। আগেও যে নিয়মে করছি এখনো সেই নিয়মে করব, তবে জিরো সিকোয়েন্স আমরা ক্যালকুলেশন করব না, কারণ লাইন টু লাইন ফল্টে জিরো সিকোয়েন্সের দরকার নাই। এখন যার দরকার নাই তাকে আপনি কেন কষ্ট করে বের করবেন? কথা বুঝতে পারছেন? এটাই বললাম আর কি। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আজকে এতটুকুই। এই যে কনসেপ্টটা বললাম এগুলো একটু দেখবেন। আর এই সার্কিট টার্কিট সূত্রগুলো সব আমার পিডিএফ এ আছে, যে পিডিএফ আমি দিছি ওইখান থেকে অবশ্যই ক্লাসের আগে দেখে নেবেন, তাহলে আপনাদের ম্যাথ বুঝতে একটু সহজ হবে। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।